আইএলটিএস করাচ্ছি বেশ কিছুদিন যাবত এবং আইএলটিএস করাতে যেয়ে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর সেই প্রশ্নগুলোর সমাধানই আসলে আমি দেওয়ার চেষ্টা করি আমার বিভিন্ন ভিডিওগুলোর মাধ্যমে। আজকের যে প্রশ্নটির সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব, সেই প্রশ্নটি আমি র্যান্ডমলি পেয়ে থাকি বিভিন্ন সময় স্টুডেন্টদের কাছ থেকে। এই প্রশ্নটি হচ্ছে যে আমি স্যার আইএলটিএস এ 7 বা 7+ পেলে আমি কি স্কলারশিপ পাবো? অর্থাৎ আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে 7 বা 7+ স্কোর কি সরাসরি কোনো কাজে লাগবে কিনা? আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমরা যেহেতু ভিসা প্রসেস করি না, তাই ভিসা প্রসেস রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর দেওয়াটা আমাদের জন্য টাফ হয়ে যায়। যেহেতু শুধুমাত্র আইএলটিএস আমরা করাই, তাই আইএলটিএস এর ব্যাপারেই কোয়েরি থাকলে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। তারপরে যেহেতু একটা স্কলারশিপের ব্যাপার চলে আসে, আমাদের দেশের ছেলেমেয়েরা চেষ্টা করে বিদেশি বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ নেওয়ার জন্য। তো সেই স্কলারশিপের তাগিদে বা স্কলারশিপের প্রয়োজনে আমাদেরকে অনেক সময় যেটা হয় যে আমাদেরকে অনেকগুলো বিষয় জানতে হয়। তবে একটা ব্যাপার, যেহেতু স্কলারশিপের বিষয়ে আমি কথা বলবো এবং এটার সাথে আইএলটিএস এর সম্পর্ক নিয়েই কথা বলবো, তাই কিছু বিষয় মনে হয় যে আপনাদের একটু জানা উচিত, যে বিষয়গুলো আপনাদেরকে পরবর্তীতে আপনাদের পড়াশোনা আইএলটিএস সহ অন্যান্য সব কিছুর ক্ষেত্রে হেল্প করবে। বিশেষ করে যারা এই মুহূর্তে স্কুল বা কলেজ লেভেলে আছেন তাদের জন্য এটা বেশি হেল্পফুল, বা তাদের গার্জিয়ান যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাদের জন্য বেশি হেল্পফুল হবে। তো ইন দ্য মিন টাইম, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলটি যদি আপনার নতুন এই ভিডিওটি যদি আপনি নতুন ভিডিও হিসেবে আমার চ্যানেলে দেখে থাকেন, তাহলে আমি আপনাদের কাছ থেকে আশা করতেই পারি যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো পেতে। তো আসুন, আমি আমার যে মূল কথা সেই কথায় আমি চলে আসি। যে প্রশ্নটা হচ্ছে যে আমি আইএলটিএস এ 7+ স্কোর তুললে আমি কি স্কলারশিপ পেতে পারি কিনা? স্কলারশিপ একটা অনেক বড় জিনিস। মাথায় রাখবেন, আপনি যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাবেন, আপনার পেছনে সেই বিশ্ববিদ্যালয়ের কিছু একাডেমিক কস্ট আছে। সেই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি থাকেন, সেটা ডরমিটরি কস্ট আছে। এই অনেকগুলো কস্ট অ্যাড করে কিন্তু একজন স্টুডেন্টের পেছনে কিন্তু অনেক পরিমাণ টাকা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে যায়। সেই বিশ্ববিদ্যালয়ের যে টাকাটা, সেই টাকাটা কে বেয়ার করবে? ছাত্র নিজে বেয়ার করবে, না তার পক্ষ হয়ে কোনো একজন স্পন্সর দিবে, নাকি বিশ্ববিদ্যালয় নিজে বেয়ার করবে, নাকি সরকার বেয়ার করবে? এই প্রশ্নগুলো হয়। আমাদের দেশে যেমন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি একজন ছাত্রের পেছনে যা খরচ হয় তার অলমোস্ট 95% কস্ট কিন্তু ইউনিভার্সিটি বেয়ার করে, কিংবা হচ্ছে সরকার বেয়ার করে। কিন্তু এটা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু যদি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কথা চিন্তা করি, তাহলে দেখেন, আপনি একই বিবিএ যদি ঢাকা ইউনিভার্সিটিতে করেন এবং আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে করেন, তাহলে দেখেন টাকার পার্থক্যটা কত দিনের হয়ে যায়। কেন এটা হয়? কারণ হচ্ছে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার এই বিশ্ববিদ্যালয়গুলোকে পৃষ্ঠপোষকতা করছে, তার মানে সেখানে ফাইন্যান্স করছে, যার কারণে আপনি খুব কম টাকায় সেখানে পড়তে পারছেন বা নামমাত্র মূল্যে সেখানে পড়তে পারছেন। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোও ঠিক একই রকম সিস্টেম। আপনি যদি সেখানে পড়াশোনা করতে যান, সেখানে আপনাকে এই একই ধরনের ফ্যাসিলিটিস নিতে হলে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কারা? যারা মেধার দিক থেকে সবচাইতে বেশি ভালো। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, এসসি এইচএসসি রেজাল্ট ভালো হতে হবে, ইন্টারভিউতে তাকে ভালো করতে হবে, এবং তার যে ভর্তি পরীক্ষা আছে সেখানে ভালো করতে হবে, তাহলেই কিন্তু সে পাবে। কিন্তু যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তাই বাংলা ভাষার উপরে আলাদা কোনো টেস্ট দিতে হয় না। আর যখন আপনি বিদেশে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতে যাবেন, তখন আপনাকে সেই পড়াশোনার মাধ্যমটা কিন্তু ইংরেজি, যার কারণে অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোর সাথে আইএলটিএস একটা এক্সট্রা রিকোয়ারমেন্ট আপনার জন্য অ্যাড করা হয়ে থাকে, যেটার জন্য আপনি সেই বিশ্ববিদ্যালয়ে হয়তো স্কলারশিপে এটা হেল্পফুল হতে পারে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আইএলটিএসই একমাত্র কারণ না যেটার জন্য আপনি বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন। আপনার একাডেমিক রেজাল্ট, মানে আপনার এসএসসি এইচএসসির রেজাল্ট বা এসএসসি ডিপ্লোমার রেজাল্ট, আপনার সেই একাডেমিক রেজাল্টের সাথে আপনার পড়াশোনার যখন আপনি অ্যাপ্লাই করছেন সেটার গ্যাপটা কত? অনেক বেশি গ্যাপ হলে, ধরুন আপনি এইচএসসি পাস করেছেন আরও 3 বছর আগে, এখন আপনি অ্যাপ্লাই করছেন স্কলারশিপের জন্য, সেটাও কিন্তু হবে না। অর্থাৎ আপনার এই গ্যাপটা কত, এটাও একটা ফ্যাক্ট। এটার জন্য আপনি স্কলারশিপ পেতে পারেন, নাও পেতে পারেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে সেখানে শুধুমাত্র আপনার একাডেমিক রেজাল্টের উপরে কিন্তু আপনার স্কলারশিপ ডিপেন্ড করবে না। আপনার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখবে তারা, লাইক আপনি কি লেখালেখি করতে পছন্দ করেন কিনা, আপনি কি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করেন কিনা, অথবা আপনি কোনো ভলান্টারি সার্ভিস কখনো দিয়েছেন কিনা, বা কোনো ভলান্টারি ইন্টারন্যাশনাল বা গ্লোবাল অর্গানাইজেশনের সাথে আপনি 1-1.5 বছর 2 বছর কাজ করেছেন কিনা। এই সবগুলো বিষয়কে একত্রিত করে সাথে আইএলটিএস এর স্কোর, এই 2-3টা বিষয় আপনাকে কিন্তু স্কলারশিপ পেতে হেল্প করবে। আইএলটিএস এর স্কোর একমাত্র স্কোর না যেটার জন্য আপনি বিদেশে স্কলারশিপ পেতে পারেন। তবে হ্যাঁ, এইটা একটা ফ্যাক্ট যে আপনি যদি ধরেন আপনার সবগুলো রেজাল্ট ভালো কিন্তু আপনার আইএলটিএস স্কোর হচ্ছে 5.5, আপনি হয়তো স্কলারশিপটা নাও পেতে পারেন। তার মানে
আপনি যখন ভালো, আপনাকে সব দিক দিয়ে ভালো হতে হবে। আপনাকে ক্রিয়েটিভ ওয়ার্ক ভালো জানতে হবে। আপনাকে আপনার একাডেমিক রেজাল্টটা ভালো থাকা লাগবে। তারপরে হচ্ছে যে আপনার যদি কোনো ভলান্টারি সার্ভিস যদি আপনি দিয়ে থাকেন, সেটা আপনাকে সেখানে উল্লেখ করতে হবে। সার্টিফিকেশনগুলো শো করতে হবে। এটা সব বিশ্ববিদ্যালয় না, তবে মেজর যে সকল নামকরা বিশ্ববিদ্যালয়গুলো আমরা চিনি, সে সকল বিশ্ববিদ্যালয়গুলোর রিকোয়ারমেন্ট থাকে। আর এছাড়া তার সাথে হয়তো IELTS-এ 7 বা 7+ একটা স্কোর, একটা টার্গেট দিয়ে দেয়। নরমালি দেখা যায় যে আসলে আমাদের দেশে যারা একটু ভালো ছাত্র, যারা এইসব দিক থেকে একটু ভালো, যারা খেলাধুলা, পড়াশোনা সব দিক দিয়ে যারা ভালো, তাদের কিন্তু IELTS চেষ্টা করলে কিন্তু স্কোরটা এমনিই ভালো চলে আসে। কিন্তু যাদের আসলে এমনি পড়াশোনাতেই সে ন্যাচারালি দুর্বল, তারা IELTS-এ আসলে একটা ভালো ফলাফল করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো এই কারণে আমি বলবো যে আসলে আপনি শুধুমাত্র IELTS-এর উপরে ভিত্তি করে স্কলারশিপ পাবেন না। আপনাকে আরও অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে আপনার একাডেমিক রেজাল্টটাও কিন্তু একটা ফ্যাক্ট স্কলারশিপ পাওয়ার ব্যাপারে। আর আরেকটা ব্যাপার হয় যে স্কলারশিপ না পেলে কি আমার বিদেশ যাওয়া ঠিক হবে কিনা, এটা একটা এক্সট্রা উত্তর আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি। দেখুন, আমাদের দেশে দেখেন, ঢাকা শহরে যারা পড়াশোনা করতেছে, যেসব ছাত্রছাত্রীগুলো, তারা প্রত্যেকেই কিন্তু পার্ট টাইম কিছু না কিছু একটা করতেছে। হয় টিউশনি করে তার পড়াশোনার খরচ চালাচ্ছে, না হলে সে হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্টে হয়তো জব করতেছে। কিছু না কিছু সে করছে, যেটা একসময় ছিল না ঢাকাতে, কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা আছে। ঠিক একইভাবে আপনি যখন বিদেশে পড়াশোনা করতে যাবেন, ওদের একটা সুযোগ ওরা বিদেশি ছাত্রছাত্রী বা ওদের দেশের ছাত্রছাত্রীকে দিয়ে দেয়, ওদের আইনে এটা আছে যে প্রতি সপ্তাহে পার্ট টাইম 20 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। তো সুতরাং স্কলারশিপ পেলেই আপনি একমাত্র বিদেশে যেতে পারবেন, স্কলারশিপ না হলে আপনার বিদেশে যাওয়া বৃথা, আপনার দেশে সব কিছু বিক্রি টিক্রি করে দিয়ে বিদেশে যেতে হবে, এইরকম আসলে ব্যাপারটা না। আপনি যদি প্রাথমিক পর্যায়ে 6 মাস 1 বছরের যে কষ্টটা আছে, এটা যদি নিয়ে যদি আপনি যেতে পারেন, তারপর কিন্তু আপনি ওইখানে যে পার্ট টাইম কাজ করে কিন্তু আপনার কষ্টটা বেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে স্কলারশিপ পেতেই হবে এটা জরুরি না। সেক্ষেত্রে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে আপনার যে IELTS স্কোরটা লাগবে, সেটা 5.5, 6.5, সেটা ন্যূনতম হলেই কিন্তু এনাফ। তো সুতরাং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে IELTS এর স্কোরের একটা ভূমিকা আছে, কিন্তু সেটা মেজর ভূমিকা না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মেজর ভূমিকা যদি আপনি আবার স্কোর কম পেয়ে যান। আর স্কলারশিপ ছাড়া যদি যেতে চান, সেক্ষেত্রেও IELTS এর একটা ভূমিকা আছে। সেক্ষেত্রেও আপনার এত অরিড হওয়ার কিছু নাই। বিদেশে গেলে আসলে আমাদের দেশের ছেলেপেলেরা ভালো একটা সুযোগ পায় এবং সুযোগকে কাজে লাগিয়ে সে কিন্তু খুব দ্রুত নিজেকে এস্টাবলিশ করে ফেলতে পারে। তো আমার মনে হয় যে আমি আপনাদের এই প্রশ্নটা যারা করেছেন তাদেরকে উত্তর দিতে পেরেছি। এবং তারপরে যদি মনে হয় যে না, আমার উত্তরের ভেতরে কোথাও আপনাদের কোনো জিজ্ঞাসা আছে, কোনো গ্যাপ আছে, অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিবেন, যাতে আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে জানতে পারি এবং ভবিষ্যতে আপনাদেরকে উত্তর দিতে পারি। তো আজকের এই ভিডিও লেসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব যে আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।